আসসালামু আলাইকুম। আজকে আমরা মেকানিক্সের উপর কিছু প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। এমসিকিউ প্রশ্ন সমাধান করব। আমাদের ১ম প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন। একটি অস্থিতিস্থাপক সংঘর্ষ অর্থাৎ ইনএলাস্টিক কলিশন নিচের কোনটি সংরক্ষিত থাকে না? ইনএলাস্টিক কলিশনের ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত থাকে না। সেখানে অবশ্যই ইনএলাস্টিক হোক বা এলাস্টিক হোক সেখানে অবশ্যই ভরবেগ সংরক্ষিত থাকবে এবং বাদবাকি সবগুলো সংরক্ষিত থাকবে। একমাত্র গতিশক্তি হচ্ছে ইনএলাস্টিক কলিশনের ক্ষেত্রে সংরক্ষিত থাকে না। এটা আপনারা নিশ্চয়ই জানেন। এই ধরনের ম্যাথ কিন্তু ক্লাস 9-10 থেকে শুরু হয়ে গেছে আমাদের লাইফে। একটি বস্তুর উপর প্রযুক্ত টর্ক যদি 0 হয় সেক্ষেত্রে নিচের কোন রাশিটি সংরক্ষিত থাকে? উত্তর হবে কৌণিক ভরবেগ। কারণ আমরা জানি টর্ক হচ্ছে আপনার কৌণিক ভরবেগ সময়ের সাথে পরিবর্তন। অর্থাৎ অর্থাৎ এটা হচ্ছে নিউটনের ২য় সূত্রের একটা রূপ। নিউটনের ২য় সূত্র সেটা হচ্ছে F=dp/dt সেটারই একটা রূপ হচ্ছে এটা। তো P হচ্ছে আমরা জানি রৈখিক ভরবেগ আর L হচ্ছে কৌণিক ভরবেগ। আর যদি আপনার প্রযুক্ত টর্ক যদি 0 হয় অর্থাৎ 0 আপনার dl/dt সেক্ষেত্রে আপনি বলতেই পারেন যে L হচ্ছে আমার কনস্ট্যান্ট, L হচ্ছে ফিক্সড। সো তার মানে L হচ্ছে সংরক্ষিত থাকবে আর L হচ্ছে কৌণিক ভরবেগ অর্থাৎ উত্তর হচ্ছে সি। পরবর্তী কোশ্চেন হচ্ছে মুক্তিবেগ নিয়ে। মুক্তিবেগের মান নিচের কোনটির উপর নির্ভর করে না? মুক্তিবেগ আমরা জানি v of e হচ্ছে √2gr এভাবে লিখতে পারেন অথবা লেখা যায় 2 ইনটু বিগ জি এম ডিভাইডেড বাই আর। সো আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রহের ভর আছে। আমি একটু দেখাই, এই যে গ্রহের ভর m আছে। সো এটা ঠিক আছে। মুক্তিবেগ আপনার গ্রহের ভরের উপর নির্ভর করে। সো আমাকে কিন্তু জিজ্ঞেস করছে নির্ভর কোনটার উপর করে না বলছে। সো গ্রহের ভরের উপর নির্ভর করে, ডেফিনিটলি নির্ভর করে। সো এম এর উপর ডিপেন্ড করে। ওকে। তারপর গ্রহের ব্যাসার্ধ, ইয়েস, গ্রহের ব্যাসার্ধ আর এর উপরও ডিপেন্ড করে। সো এটা উত্তর হবে না। তারপর হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ভর। আচ্ছা, এখানে কি আপনারা কোথাও নিক্ষিপ্ত বস্তুর ভর দেখতে পাচ্ছেন? ধরেন এটা হচ্ছে আমাদের পৃথিবী। সেখান থেকে আমরা একটা বস্তুকে লেটস সে আমি এটা কালার নিয়ে অন্য। আমি একটা বস্তুকে আমি এভাবে নিক্ষেপ করব। সো এই যে বস্তুটাকে আমি নিক্ষেপ করতেছি সেই বস্তুটার ভর যদি হয় স্মল m, সেই স্মল m এর কোনো প্রকার জায়গা কিন্তু এই সমীকরণে নাই। সো আমরা বুঝতেই পারতেছি সি নাম্বারটা উত্তর হওয়া উচিত। আর মহাকর্ষীয় ধ্রুবক এই যে বিগ জি এটাও কিন্তু আছে। সো সবকিছু বাদ দিলে আমরা বুঝতেছি যে উত্তর হবে হচ্ছে সি নাম্বার। আমরা একটু বলে দিই আপনাদেরকে, আমাদের 999 টাকায় এনটিআরসি ফিজিক্সের প্রিপারেশনের একটা কোর্স আছে। আপনারা যদি সেই কোর্সে ভর্তি হন তাহলে আপনারা ইনশাল্লাহ স্কুল এবং কলেজের সমন্বিতভাবে প্রিপারেশন নিতে পারবেন। কারণ আমরা এমনভাবে কোর্সটাকে ডিজাইন করেছি যাতে আপনি স্কুল কলেজ ২ টার প্রিপারেশন একসাথে নিতে পারেন। এখানে আপনার আপনার বইয়ের ব্যবস্থা আছে। আমরা খুব শীঘ্রই বই লঞ্চ করব। আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। তবে হ্যাঁ, বই কিন্তু অবশ্যই ৯৯৯ টাকার মধ্যে না। এটা তো সম্ভবও না। কারণ স্কুল কলেজের বোথ প্রিপারেশনের জন্য অন্যান্য প্ল্যাটফর্ম যা নিচ্ছে সেটা আমাদের থেকে অনেক বেশি। সো যাই হোক, আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এখানেই সব আপডেট পেয়ে যাবেন। আর পেইড কোর্স নিতে চাইলে আপনারা অবশ্যই 0185101243 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে পেইড কোর্সটা নিতে পারেন। এরপরের প্রশ্ন হচ্ছে ২টি গোলকের প্রশ্ন। ২টি গোলকের ভরের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে এবং তাদের পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের অনুপাত বের করতে হবে আমাদেরকে। অভিকর্ষ ত্বরণ g হচ্ছে gm/r²। অর্থাৎ অর্থাৎ g হচ্ছে আমার m এর সমানুপাতিক আর g হচ্ছে r² এর ব্যস্তানুপাতিক। ঠিক আছে? সো এখান থেকে আমরা বুঝতেছি যে আপনার গোলকের ২ টা গোলক বলছে যেহেতু, তাহলে একটা কাজ করি আমরা। প্রথম গোলক সেটার ক্ষেত্রে g, দ্বিতীয় গোলকের ক্ষেত্রে g এভাবে নিলাম। তারপর দেখেন প্রথম গোলকের জন্য gm/r² আর দ্বিতীয় গোলকের জন্য gm/r², তাই না? তো প্রথম গোলক যেহেতু তাই সেটাকে আমরা সব 1 দিব আর দ্বিতীয় গোলকের জন্য সেগুলো সব হবে 2। আর এখানে খেয়াল করেন আপনার এই g আর g কিন্তু কাটা যাবে। সো আমাদের কাছে থাকবে হচ্ছে m1/r1² আর এই r2² এটা চলে যাবে উপরে। সো r2² চলে যাবে উপরে আর এটা হবে m2। আচ্ছা, এবার দেখেন আপনাকে বলছে ভরের অনুপাত 1:4। সো এই যে ভরের অনুপাত m1 আর m2 এখানে দেওয়া আছে। সো এটা হবে 1/4 আর আমাকে বলছে ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 4:1। তার মানে প্রথম ব্যাসার্ধটা যদি 4 হয় পরেরটা হবে 1। ঠিক আছে? সো প্রথমটা 4 হলে পরেরটা 1, তার মানে r2 হচ্ছে 1। সো r2 এর মান এখানে আমরা বসাচ্ছি 1 আর r1 এর মান এটা হচ্ছে তাহলে 4 হবে। এটা 1 হলে এটা 4 হবে কিন্তু বর্গ আছে দুইটার উপরই। সো এখানে যদি হিসাব করি 1/4 ইনটু 1/16
তাহলে উত্তর হবে 1/64, তার মানে 1:64 উত্তর। পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কত হবে? পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন হচ্ছে 0। এটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে g প্রাইম ইকুয়াল টু g ইন্টু 1 - h/r। যেহেতু পৃথিবীর পৃষ্ঠ থেকে, ধরেন এটা পৃথিবীর পৃষ্ঠ, সেখান থেকে আপনি কেন্দ্রের দিকে যত যাবেন ততই আপনার h এর মান বাড়বে। এই h এর মানটা বাড়বে, বাড়তে 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 পৃথিবীর কেন্দ্রে গেলে আপনার h এর মান হয়ে যাবে r। যদি আপনি এখানে r, h এর জায়গায় r বসান, r/r মানে 1, সো এই 1 থেকে যদি এই 1কে বাদ দেন আপনি এখানে পাবেন 0 আর 0, সো g প্রাইমের মান হবে 0। সো পৃথিবীর কেন্দ্র হচ্ছে g এর মান হচ্ছে 0। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো অক্ষের সাপেক্ষে একটি বস্তুর জড়তার ভ্রামক i, কৌণিক বেগ ওমেগা, বস্তুটির কৌণিক ভরবেগ l হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, উত্তর তো হবে এ, এটা আপনারা জানেন নিশ্চয়ই। সো পি ইকুয়াল টু হচ্ছে mv। আমরা জানি ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগের গুণফল, আর কৌণিক ভরবেগ হচ্ছে জড়তার ভ্রামক, m এর জায়গায় i আসবে আর v এর জায়গায় আসবে ওমেগা। সো উত্তর হবে হচ্ছে এ নাম্বারটা, মানে ক নাম্বারটা। আমাদের উপরের প্রশ্নটা হচ্ছে, একটি স্থির বস্তুর উপর একটি ধ্রুব বল F কাজ করছে। আচ্ছা, স্থির বস্তু বলছে, তার মানে ইউ হচ্ছে 0, বলটা হচ্ছে ধ্রুব, তার মানে কোনো প্রকার ত্বরণ নাই, মানে বল যেহেতু ফিক্সড, ত্বরণ আছে সরি, বাট ত্বরণটা হচ্ছে ফিক্সড। বল না থাকলে ত্বরণ থাকে না। বস্তুটির গতিশক্তি আপনার সময়ের সাথে সাথে সময়ের সম্পর্কের গ্রাফটি কেমন হবে? আচ্ছা, এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গতিশক্তির যে সূত্র সেটা হচ্ছে half mv স্কোয়ার। দেখেন এখানে কিন্তু গতিশক্তির সাথে সময়ের ডিরেক্ট কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা জানি যে v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই একটা ফর্মুলা। আবার একটা জানি যে v ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর আরও একটা আমরা জানি সেটা হচ্ছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন দেখেন তো আপনার সময়টা কীভাবে এখানে আনতে পারেন। তো যেহেতু আমরা এখানে ভিকে রিপ্লেস করব, সো অর্থাৎ এই দুইটা সমীকরণ থেকেই করতে হবে। যেহেতু এখানে কোনো সময় নাই, সো এটা বাদ। এখানে আমাদের সময় আছে, আমাদের ইউ কিন্তু দেখেন 0, সো ইউ 0 এখানে বসালে এটা হবে এ ইন্টু টি। একটা ত্বরণ আছে, বাট সেই ত্বরণটা ধ্রুব বলে, ত্বরণটা হবে ধ্রুব, সো যাই হোক সেটা হচ্ছে এটি হবে। সো আমরা যদি এখানে বসাই হাফ ইন্টু এম ইন্টু এ টি হোল স্কোয়ার, অর্থাৎ এটা হিসাব করলে এটা হবে হাফ ইন্টু এম ইন্টু এ স্কোয়ার টি স্কোয়ার, আমাদের কাইনেটিক এনার্জির ফর্মুলা এটা। তো এখন খেয়াল করেন কে ইকুয়াল যদি হয় হাফ ইন্টু এম ইন্টু এ স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, এখানে দেখেন বসে বল ধ্রুব, তার মানে কি? তার মানে এ কিন্তু আমাদের ধ্রুব, আর বস্তুর ভর তো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এই সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট। সো কে হচ্ছে আমার সরাসরি টাইমের বর্গের সমানুপাতিক, যেটা আসলে একটা প্যারাবোলার সমীকরণকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, সো এই সমীকরণটা, এটা হচ্ছে একটা প্যারাবোলার সমীকরণ রিপ্রেজেন্ট করে। ধরেন যে কথার কথা y ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার যদি হয়, এটা কিন্তু প্যারাবোলার সমীকরণ। সো আমরা এত কিছুর পরে বুঝতে পারলাম উত্তরটা হচ্ছে বি। আজকের আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে, একটা কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরছে, কণাটির অর্ধেক আবর্তন সম্পন্ন করতে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ। দেখেন কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ অলয় শূন্য। সেটা কি আপনার সমদ্রুতিতে যাচ্ছে নাকি ব্যাসার্ধ চোপটার মানে হচ্ছে ব্যাসার্ধ আর হোক, সেটা সমস্যা নেই, বাট মনে করেন যে অর্ধেক আবর্তন সম্পন্ন করছে নাকি পূর্ণ আবর্তন করছে না অল্প একটু করছে, সেটা ম্যাটার করে না। কারণ কেন্দ্রমুখী বল আপনার, ধরেন যে এটা একটা বৃত্ত, আমি যে বৃত্ত আঁকছি এটা একদম দেখে আমার নিজেরই, ঠিক আছে, হতাশ লাগতেছে, এত ছোট হয়েছে, মানে এত টেমাটুমা হয়েছে। সো লেটস সে এটা আমার সেই বৃত্ত এবং একটা বস্তু ঘুরতেছে। সো কেন্দ্রমুখী বল কাজ করে অবভিয়াসলি কেন্দ্রের দিকে কাজ করে কেন্দ্রমুখী বল। আর আর আমাদের আমরা যেহেতু জানি যে কৃতকাজ হচ্ছে বল এবং সরণের ডট গুণফল, তাই না, স্কেলার মাল্টিপ্লিকেশন। সো সরণ কিন্তু হচ্ছে প্রতি মুহূর্তে স্পর্শক বরাবর হয়, প্রতি মুহূর্তে স্পর্শক বরাবর হচ্ছে সরণ ভেক্টরটা কাজ করে। সো এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, এই জন্য প্রতিটা মুহূর্তে আপনার কৃত কাজ কিন্তু শূন্য। সো সেটা অর্ধেক আবর্তন হোক আর যেটাই হোক, কাজ কিন্তু শূন্য।